লাগামহীন ভোগ্যপণ্যের বাজার, সরকারের বেঁধে দেয়া দরের চেয়ে কেজিতে ৮ টাকা বেশিতে বিক্রি হচ্ছে চিনি, বাড়ছে তেল পেঁয়াজের দামও, টিসিবির ট্রাকের সামনে দীর্ঘ লাইন। সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহার বিরুদ্ধে এবার প্লট দুর্নীতির মামলা দুদকের, উত্তরায় ভাইয়ের নামে বরাদ্দ দেখিয়ে ৭ কোটি টাকা অবৈধ অর্জন। শাহেদের সঙ্গে মোহাব্বত কি করে হয়েছিল, স্বাস্থ্যের সাবেক ডিজিকে বিচারকের প্রশ্ন। করোনার রিপোর্ট জালিয়াতি ও অর্থ আত্মসাৎ মামলায় আত্মসমর্পণের পর জামিন। এবং ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে রাতে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ, জয়ের জন্য মুখিয়ে দুই দলই। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছে আমি তানজিলা খান মেম। অস্থির দেশের ভোগ্যপণ্যের বাজার, সরকার দাম বেঁধে দিলেও মানা হচ্ছে না। চিনির খুচরা মূল্য কেজি প্রতি ৭৪ টাকা নির্ধারণ করে দেওয়া হলেও বাজারে বিক্রি হচ্ছে ৮২ টাকা। তেলের দাম প্রতিদিনই কেজিতে প্রায় ১ টাকা করে বাড়ছে। লাগাম ধরা যাচ্ছে না পেঁয়াজ, আদা, রসুনেরও। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়েছে আর দেশে মিল থেকে সরবরাহ বন্ধ, এই দুই অজুহাত ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের ভোগ্যপণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, আর তাই যে কোনো পণ্যের দামের ক্ষেত্রে রপ্তানিকারক দেশের পরিবেশ পরিস্থিতির পাশাপাশি বুকিং রেটের উপর ভরসা করতে হয় এদেশের ভোক্তাদের। কয়েক মাস ধরেই তেলের বাজারে যে ঊর্ধ্বগতি এখনও তা অব্যাহত রয়েছে, আর এক্ষেত্রে প্রধান অজুহাত আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়ে যাওয়া। মিলের সামনে তেলের গাড়ি পাঠিয়ে ডেলিভারি পেতে ৬ থেকে ১২ দিন পর্যন্ত সময় লাগছে, যে কারণে পাইকারি পর্যায়ের প্রতিদিনে তেলের দাম কেজিতে বাড়ছে ১ থেকে ২ টাকা। গত সপ্তাহে বিক্রি করছিলাম সুপার আমরা ১৩৬ টাকা, এখন বিক্রি করছি ১৪০ টাকা। আন্তর্জাতিক বাজারে তেল নাই, তেলের এখানে বুকিং বেশি। ভোজ্য তেলের মতো চিনির বাজারও স্থিরতা ফিরছে না। সরকারের বেঁধে দেওয়া দরের চেয়ে বেশি দামে চিনি বিক্রি হচ্ছে পাইকারি পর্যায়ে। সরকার খোলা চিনি প্রতি কেজি ৭৪ এবং প্যাকেটজাত ৭৫ টাকায় বিক্রি করতে বলল, খুচরা বাজারে চিনি বিক্রি হচ্ছে ৮২ এবং ৮৬ টাকা দরে। এছাড়া বর্তমানে মাত্র ২টি মিল থেকেই চিনি বাজারে আসছে, বাকি মিলগুলো রহস্যজনকভাবে চিনির উৎপাদন বন্ধ রেখেছে বলে অভিযোগ উঠেছে। সিটি মিল আর মেঘনা মিল ছাড়া অন্যান্য মিলের মধ্যে চিনি নাই, চিনির সরবরাহটা কম। গত ২ সপ্তাহ আগেই সাধারণ মশলা হিসেবে পরিচিত আদা, রসুন এবং পেঁয়াজের দাম ছিল নিয়ন্ত্রণের মধ্যে, কিন্তু ভারতে বন্যার অজুহাতে পেঁয়াজ এবং চীনের সংকটের অজুহাতে আদা ও রসুনের দাম প্রতিদিনই বাড়ছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৫২ টাকা, আদা ১১০ টাকা এবং রসুন ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ইন্ডিয়াতে অতিবৃষ্টি, আপনার যে বন্যা, এরপর হচ্ছে দুর্গাপূজার বন্ধ, এসব কারণে আপনার ভারতীয় ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। চাইনা আদা হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকা আর চাইনা রসুন হচ্ছে ৯৫ থেকে ৯৭ টাকা। এদিকে কয়েক সপ্তাহ বাড়ার পর চলতি সপ্তাহে ডালের দাম বৃদ্ধিতে কিছুটা নিয়ন্ত্রণ ফিরছে। এই সপ্তাহে মসুর ৮৪ টাকা, মটর ৪০, ছোলা ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। যে মসুর ডাল আপনার গত সপ্তাহে ৮৪ টাকা ছিল, সপ্তাহে ৮৪ টাকা আছে বিদেশিটা, আর দেশিটা আপনার প্রকারভেদে ৯০ থেকে আপনার ১০২ টাকা পর্যন্ত আছে। মনিটরিং বাড়িয়ে যাতে করে ব্যবসায়ীরা যথা নিয়ম অনুসরণ করে মূল্য তালিকা একটা টানাতে হবে, যাতে ভোক্তা সাধারণ বোঝে যে কোন খোলা পণ্যটির দাম কত। আমরা কিন্তু সেই বিষয়টি তদারকি করছি। ভারত, মিয়ানমার ও চীন থেকে পেঁয়াজ, আদা, রসুন, ব্রাজিল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে ভোজ্য তেল এবং চিনি আমদানি করে বাংলাদেশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে নিত্য পণ্যের বাড়তি খরচ সামাল দিতে দীর্ঘ লাইন টিসিবির ট্রাকের সামনে। পণ্য সরবরাহ বাড়ানোর দাবি নাভিশ্বাস ওঠা ভোক্তাদের। এদিকে চাহিদা বেশি থাকায় চলতি মাসে বাড়ানো হয়েছে খোলা ট্রাকে টিসিবির পণ্য বিক্রির পরিসর। বেশি সংখ্যক ভোক্তার হাতে পণ্য দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। এই দৃশ্য প্রতিদিনের। টিসিবির পণ্য নিয়ে ট্রাক আসতেই ভিড় জমে যায় ভোক্তাদের, কারণ পরিষ্কার বাজার দরের চেয়ে বেশ কম দামে মেলে ডাল, তেল, পেঁয়াজ ও চিনি। বাজারে যে দাম,
এটা আমাদের নাগালের বাইরে সব। আমাদের অনেক উপকার আসে, সরকার যদি আরো দিত এরকম, যাতে এটা সবসময় সরকার চালাইতে পারে, সেই জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। টিসিবির ট্রাকে বাজার দরের চেয়ে 45 থেকে 50 টাকা কমে ভোক্তারা পাচ্ছেন 1 লিটার বোতলজাত সয়াবিন তেল, প্রতি কেজি ডালে 40 আর চিনি ও পেঁয়াজের সাশ্রয় হয় 30 টাকা করে। তাই বাড়তি চাহিদার কারণে এই বিক্রি কার্যক্রমে প্রায়ই দেখা যায় বিশৃঙ্খলা, দিন শেষে অনেককে ফিরতে হয় খালি হাতে। সিরিয়াল ছাড়া ঢুকেন না, আপনি একটু সাইডে দাঁড়ান, এই কথা বলছি বিদায় মনে করেন যে উনি খেপে গেছে। এখানে গাড়ি যখন আছে তখন আমার সামনে ছিল 5 জন, এখনো 5 জনের উপর আছে। দেখেন লাইন ধরছে, লাইনের পরে আবার মানুষ দাঁড়াইবো কেন? লোকজনের চাহিদার তুলনায় আমাদের মালের পরিমাণ কম। নিম্ন আয়ের মানুষকে বাজার সুবিধা দিতে বছর জুড়ে ওপেন টেন্ডারের মাধ্যমে পণ্য সংগ্রহ করে টিসিবি। এরপর বড় অঙ্কের ভর্তুকি দিয়ে ভ্রাম্যমাণ ট্রাকে দেশ জুড়ে বিক্রি করে সংস্থাটি। টিসিবি বলছে চলতি মাসের এই বিক্রি কার্যক্রম চালাতে প্রতি লিটার তেলে 40 থেকে 42 টাকা, প্রতি কেজি চিনিতে 15 থেকে 18 টাকা, পেঁয়াজে 10 থেকে 12 টাকা ও মসুর ডালে 20 থেকে 22 টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। তারপরও সীমিত পণ্য বেশি ভোক্তার হাতে পৌঁছে দিতে তৎপর সংস্থাটি। বাজারের থেকে যাদের কিনে খেতে কষ্ট, তারা যেন সাশ্রয়ী মূল্যে পণ্যটা পায়, সেই লক্ষ্যে টিসিবি পণ্য বাজারজাত করে। এই ক্ষেত্রে টিসিবি ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল টেন্ডারের মাধ্যমে যে কোনো পণ্য ক্রয় করলেও যে মূল্যই পড়ুক না কেন, এই মূল্যের সাথে সরকারিভাবে একটা ভর্তুকি ছাড় দিয়ে তারপরে পণ্যটা বিক্রি করা হয়। টার্কি থেকে আরও বেশ কিছু পেঁয়াজ ইতিমধ্যেই বন্দরে চলে আসছে, 1-2 দিনের মধ্যে সেটা খালাস হবে। সেটা হলে সারা দেশের বাজারে আরও বেশি পরিমাণে পেঁয়াজ সরবরাহ করব। সারা দেশে 400 থেকে 450 ট্রাকে চলা চলতি মাসের এই বিক্রি কার্যক্রম চলবে 28 তারিখ পর্যন্ত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট বরাদ্দ নেয়া এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে অর্থ পাচারেরও অভিযোগ আনা হয়েছে। দুর্নীতির এক মামলার রায় ঘোষণার 2 সপ্তাহ আগে এই মামলা করল সংস্থাটি। দুদক বলছে অনিয়মের মাধ্যমে 7 কোটি টাকার সম্পদ অর্জন করেছেন সিনহা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কাছ থেকে উত্তরা আবাসিক এলাকায় একটি প্লট বরাদ্দ পেয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে, পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার করে ভাই নরেন্দ্র কুমার সিনহার নামে রাজুকের পূর্বাচল প্রকল্পে আরও 3 কাঠার একটি প্লটের আবেদন করান এসকে সিনহা। প্রভাব খাটিয়ে 3 কাঠার প্লটটিকে উন্নীত করান 5 কাঠায়। এসকে সিনহার ক্ষমতার অপব্যবহার এখানেই শেষ নয়। ভাইয়ের নামে পূর্বাচলে পাওয়া প্লটটি স্থানান্তর করে উত্তরা 4 নম্বর সেক্টরে অনুমোদন করান তিনি। নিজেই পরিশোধ করেন প্লটের যাবতীয় অর্থ, মোট 75 লাখ টাকা। পরে নির্মাণ করেন 9 তলা ভবন। দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার এবং 9 তলা ভবন তৈরি করে 7 কোটি 14 লাখ টাকা বেনামে অর্জন করেছেন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা। সে কারণেই তার বিরুদ্ধে বৃহস্পতিবার অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। সব মিলিয়ে 7 কোটি 14,05,865 টাকা এই সম্পদ জনাব সুরেন্দ্র কুমার সিনহা অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে নিজ ভাই এবং নিজের আত্মীয়দের নামে বেনামে অর্জন করেছেন, যার কোনো বৈধ উৎস নাই। তার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ এবং উক্ত সম্পদ অর্জনের ক্ষেত্রে অবৈধ পন্থায় অর্জিত অর্থ বিভিন্ন ব্যক্তির হিসাবের মাধ্যমে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে। দুদকের কাছে জানতে চাওয়া হয় রাজুকের কোনো কর্মকর্তা এর সঙ্গে জড়িত ছিল কিনা। দেখা যাক, যদি ক্ষমতার অপব্যবহার বা অত্যাধিক ব্যবহার, মাত্রাতিরিক্ত চাপ, এগুলোও তো থাকতে পারে। সবকিছু মিলিয়েই দেখবে দুদক। এদিকে মিথ্যা তথ্য দিয়ে এসকে সিনহার বিরুদ্ধে অন্য একটি মামলা করার অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আলোচিত চরিত্র শাহেদের সঙ্গে মোহাব্বত কি করে হয়েছিল? করোনার রিপোর্ট জালিয়াতি ও অর্থ আত্মসাৎ মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করতে গেলে তাকে এ প্রশ্ন করেন বিচারক। উত্তরে আজাদ বলেছেন, চুক্তি স্বাক্ষরের আগে তাকে চিনতেন না, জানতেনও না যে শাহেদ প্রতারক। পরে অসুস্থতা বিবেচনায় সাবেক ডিজিকে জামিন দেন আদালত। দুদক বলছে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণে যথেষ্ট তথ্য উপাত্ত রয়েছে। রিজেন্ট কাণ্ডের শুরু থেকেই নাম আসে সে সময়ের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের। মামলায় তার নাম বাদ দেয়া হলেও তদন্তে তথ্যপত্র মেলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
এ মামলাতেই বৃহস্পতিবার আত্মসমর্পণ করেন আবুল কালাম আজাদ। তাকে পেয়ে বিচারক জানতে চান রিজেন্টের শাহেদের সাথে তার এত মহব্বত কিভাবে হয়েছিল। নিজেকে নির্দোষ দাবি করে আদালতে সাবেক ডিজি বলেছেন, রিজেন্টের শাহেদের সাথে চুক্তি স্বাক্ষরের আগে তাকে চিনতেন না। শাহেদ যে প্রতারক এটিও জানতেন না তিনি। উনি নিজে স্বীকারও করেছেন যে হ্যাঁ, শাহেদ একজন প্রতারক। এই প্রতারকটা উনি আগে জানতে পারেননি। এই কথাটাই বলেছেন যে শাহেদের সাথে উনি প্রথম দেখা হয়েছিল যেদিন এটা সই হয়, স্বাক্ষর যেদিন হয় সেই দিনই প্রথম দেখা হয়, এবং সেই স্বাক্ষর অনুষ্ঠানে ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন, আরও বড় বড় কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেইখানে। এর আগে শুনানি হয় তার জামিন আবেদনের। অসুস্থতার কথা বলে আদালতে জামিন চান তার আইনজীবীরা, মঞ্জুর করেন আদালত। দুদক বলছে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণের তথ্যপাত্র রয়েছে। মোট আসামি 6 জন, 6 জনের মধ্যে আজকে ওনাকে দিয়ে 5 জন আসামি জামিনপ্রাপ্ত হয়েছেন। এভিডেন্স কালেক্ট করেছি, আমরা মামলা নিশ্চয়ই প্রমাণ করতে সমর্থ হব। ৩,৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষার কথা বলে ৩,৫০০ টাকা হিসেবে মোট ১,৩৭,৮৬,৫০০ টাকা আত্মসাৎ এবং ১,৯৬,৯৬,০০,০০০ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে ২০২০ সালের সেপ্টেম্বরে শাহেদ সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে এই মামলায় আসামি করা হয় সাবেক ডিজিকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। একটি সংসদীয় আসন ও স্থানীয় সরকার পর্যায়ে বেশ কিছু নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টায় গণভবনে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনে মেরিনা জাহান কবিতাকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে মনোনয়ন বোর্ড। এছাড়া সভায় 10 পৌরসভা এবং বেশ কিছু উপজেলায় নৌকা মার্কার প্রার্থী চূড়ান্ত করেন স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক সহ 2টি মনোনয়ন বোর্ডের সদস্যরা। নির্বাচন কমিশন গঠনে আইন করার সময় নেই, সে কারণে সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী। নতুন করে অন্য কোনো কথা বলাটা আমার মনে হয় যে সেটার কোনো অবকাশ নাই। আমি এমন কথা বলছি না যে নির্বাচন কমিশন গঠন করার জন্য যে আইনের কথা সংবিধানে বলা হয়েছে তা করা হবে না, কিন্তু এই কোভিড পরিস্থিতি এবং সব কিছু মিলিয়ে যেহেতু নির্বাচন কমিশনের সময় ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে, সেহেতু ফেব্রুয়ারি 2022 সালে, সেহেতু এখন আইন করে এটা করা সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সার্চ কমিটির মাধ্যমেই হবে। ক্লিন ফিট বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরকার এক চুলও সরবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সম্পাদক ফোরামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। দেশের গণমাধ্যম নীতিমালার মধ্যে আনার ব্যাপারে সরকার সচেষ্ট আছে বলেও জানান মন্ত্রী। সমস্ত জায়গা থেকে এটা নিয়ে কথা উঠতে পারে সেখানে অবহিত করে আমরা সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি। সুতরাং এই সিদ্ধান্ত থেকে আমরা এক চুলও সরব না। আর আপনারা জানেন যে সার্বিকভাবে গণমাধ্যমের ক্ষেত্রে একটি শৃঙ্খলা আনার জন্য সম্প্রচার মাধ্যমে এবং একই সাথে প্রিন্ট মাধ্যমে দুই জায়গাতেই শৃঙ্খলা আনার জন্য আমরা অনেক উদ্যোগ নিয়েছি। অনলাইন মাধ্যমে শৃঙ্খলা আনার জন্য উদ্যোগ নিয়েছি। তো সেই উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যে অনেকগুলো কাজ করেছে। সৈয়দপুর কক্সবাজার রুটে চালু হলো বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট। এতে খুশি যাত্রীরা। বৃহস্পতিবার দুপুর 12:10 74 জন যাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান নীলফামারী সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রথমবারের মতো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোকে আকাশপথে সরাসরি ফ্লাইট সংযুক্ত করার মধ্য দিয়ে দেশীয় পর্যটন বিকাশের নতুন দিগন্তের উন্মোচন হলো। এতে খুশি কক্সবাজারগামী পর্যটক সহ যাত্রীরা। সৈয়দপুর থেকে কক্সবাজার যাই কমপক্ষে আমাদেরকে 18-19 ঘন্টা জার্নি করতে হয়, সেক্ষেত্রে বিমানে গেলে অবশ্যই 1-1.5 ঘন্টায় আমরা চলে যেতে পারবো। সৈয়দপুর তথা উত্তর অঞ্চলবাসীর স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে, এজন্য আমি আনন্দিত। সৈয়দপুর কক্সবাজার রুটে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলমন্ত্রী। শুধু বিমান নয়, রেলে করে এই অঞ্চলের মানুষ যারা সরাসরি কক্সবাজারের সঙ্গে যুক্ত হতে পারে। আগামী বছর ডিসেম্বর নাগাদ
আমরা রেলে এই সৈয়দপুরকে কক্সবাজারের সঙ্গে সংযোগ আমরা দিতে পারবো। 1 ঘন্টা 20 মিনিটের যাত্রা শেষে -8 মডেলের বিমানটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। খুবই ভালো লাগলো যে সরাসরি অল্প সময়ে আমরা কক্সবাজার আসতে পারলাম। বাই এয়ারে এসেছি সময়ের ব্যবধানের কারণে, যাতে আমি খুব সুন্দর করে উপভোগ করতে পারি কক্সবাজারটাকে। পর্যটন ও বিমানকে এগিয়ে নিতে সরকারের নানা উদ্যোগের অংশ হিসেবে সৈয়দপুর কক্সবাজার রুটে ফ্লাইট চালু করা হয়েছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। আমরা চাই কক্সবাজারে সারা বাংলাদেশের পর্যটক আসুক, বাংলাদেশের বাইরেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসার। সপ্তাহে 2 দিন এই রুটে বিমান চলাচল করবে। প্রতি বৃহস্পতিবার সকাল 9টা 20 মিনিটে সৈয়দপুর থেকে এবং শনিবার দুপুর 1টা 25 মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে যাবে বিমান। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। শিগগিরই চালু হচ্ছে ঢাকা তাশখন্দ সরাসরি বিমান চলাচল। প্রাথমিকভাবে কোড শেয়ারিং এর মাধ্যমে দিল্লিতে ট্রানজিট দিয়ে যাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান ও উজবেক এয়ারওয়েজ। রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে এক সভায় এ তথ্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গেল 1 দশকে বহরে বেশ কিছু নতুন এয়ারক্রাফট যোগ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্দেশ্য স্বল্প দূরত্বের নতুন আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে বিমানের আর্থিক সংকট দূর করা। সেই ধারাবাহিকতায় বিমান এবার পাখা মেলতে যাচ্ছে প্রায় 20 বছর ধরে বন্ধ থাকা রুট উজবেকিস্তানে। শিগগিরই এই রুটে যাত্রী পরিবহন শুরু করবে বিমান। প্রাথমিকভাবে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত বিমানের ফ্লাইট, এরপর কোড শেয়ারিং এর মাধ্যমে যাত্রীরা দিল্লি থেকে পৌঁছাবেন দেশটির রাজধানী তাশখন্দে। ঢাকা থেকে যদি কেউ তাশখন্দ যেতে চায় তাহলে ওয়ায়া দিল্লি এটা কোড শেয়ার। এটা দ্বিতীয় ধাপে আমরা যেটা করতে চাই সেটা হলো যে যখন ট্রাফিকটা বাড়লো তখন আমরা সরাসরি ফ্লাইটের ব্যবস্থা করব। গেল সেপ্টেম্বরে 1 সপ্তাহের উজবেকিস্তান সফরের ফলো আপ নিয়ে আয়োজিত সভায় দেশটির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে নিজেদের অবস্থান তুলে ধরেন ব্যবসায়ীরা। কম্প্রেসরের একটি প্ল্যান্ট ওখানে করতে বলতেছেন, ওই প্ল্যান্ট থেকে প্রোডাকশন করলে ওইটা ওনারা লোকালি বা ওই দেশ থেকে এক্সপোর্ট, ওইটা ওনাদের দায়িত্ব। ল্যান্ড যেটা তারা ফ্রি দিচ্ছে 10 বছর পর ল্যান্ডের স্ট্যাটাসটা কি হবে সেটা আমাদের কাছে ক্লিয়ার দরকার আছে। উজবেকে ইনভেস্ট করলে অবশ্যই ওখান থেকে গোটা ইউরোপে একটি সিআইএস কান্ট্রিতে একটি এক্সপোর্ট করা যাবে। এ সময় উপদেষ্টা জানান মজুদ কমে আসায় ভবিষ্যতে শিল্প কারখানায় গ্যাস সরবরাহে তৈরি হতে পারে সংকট, তাই এখনই ভাবতে হচ্ছে বিকল্প। ওদের যে অনেক গ্যাস আছে সেটা আমাদের কাজে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা আমাদেরকে একটু পরীক্ষা করতে হবে। আসছে নভেম্বরেই উজবেকিস্তান সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের সফরে ঢাকায় কনসুলেট স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াও হতে পারে নতুন বাণিজ্য চুক্তি। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ফাইনালের পথে এগিয়ে যেতে বাংলাদেশ সময় রাত 10টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। দলের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মালদ্বীপের রাজধানী মালেতে আছেন রিপোর্টার SM ইকবাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, মিম, কান পেতে আমি শুনতে পাচ্ছি বেশ চমৎকার একটি আওয়াজ স্টেডিয়ামের মধ্যে শুরু হয়েছে, অর্থাৎ বাংলাদেশি সমর্থকরা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে এবং সেই সংখ্যাটা মোটের উপরে 200 হবে কিনা তা নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ আপনি নিশ্চয়ই জানেন গেল 2-3 দিন ধরে এই টিকিট নিয়ে কিন্তু বেশ গন্ডগোল হয়েছে এখানে। বাংলাদেশিদের অভিযোগ ছিল তাদের প্রত্যাশিত টিকিট দেওয়া হয়নি, যদিও ফিফা, AFC এবং সাফের যে রুলস রয়েছে সেই নিয়ম মেনে বাংলাদেশিরা মাত্র 6% টিকিট পেয়েছেন। আবার সেখান থেকেও কিন্তু কোটায় বেশ কিছু টিকিট কোটায় চলে গিয়েছে। বাংলাদেশ এমবাসিতে কিছু টিকিট পাঠানো হয়েছে, কিছু টিকিট ফুটবলাররা নিয়েছেন এবং বাফুফে কর্মকর্তারাও কিছু টিকিট সংগ্রহ করেছেন। সুতরাং ফুটবলার যারা সমর্থক, সাধারণ সমর্থক, তাদের জন্য ছিল মোটের উপরে 200 টিকিট। এই 200 টিকিট যারা কাউন্টার থেকে সংগ্রহ করতে পেরেছিলেন শুধুমাত্র তারাই কিন্তু আজকে মাঠে প্রবেশ করেছেন। এবং গত পরশুদিন আমরা যেটা দেখেছিলাম অনেক বাঙালি কিন্তু এই 75 রুপির টিকিট কেউ 200, 250, 300, 500, 800 টাকা পর্যন্ত বাংলাদেশ এই ব্ল্যাক মার্কেটে গিয়ে এই টিকিটটি সংগ্রহ করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই এত টাকা খরচ করেও এই টিকিট দিয়ে আজকে কোনো বাঙালি স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না। কারণ ওই টিকিটগুলোই বাঙালিদের দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট গেট লক্ষ্য করে, আই এবং জে গেট। এই দুটো গেটের টিকিট যাদের কাছে আছে শুধুমাত্র তারাই আজকে স্টেডিয়ামে প্রবেশ করবে এবং ম্যাচ উপভোগ করতে পারবে। পক্ষান্তরে যেই টিকিটগুলো মালদ্বীপিয়ানদের জন্য দেওয়া হয়েছিল সেই টিকিটের গেট নম্বরগুলো কিন্তু আলাদা। এবং আজকে যখন বাঙালিদের স্টেডিয়ামে প্রবেশ করানো হচ্ছে তখন কিন্তু প্রত্যেকটি টিকিট চেক করা হচ্ছে সেটা আই এবং জে নাম্বার গেটের কিনা। সুতরাং
এটা নিয়ে একটা হতাশা থেকেই যাচ্ছে, যারা হচ্ছে অনেক টাকা খরচ করে টিকিট সংগ্রহ করেছেন। তবে যে 200 জন আজকে স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করেছেন, তারা বলছেন যে ওরা হয়তো 5 কিংবা 7,000 প্রবেশ করবে। এই 200 জনই হচ্ছে সেখানে গলার আওয়াজ তুলে ওদের 7,000 জনকে পরাজিত করবে এবং বাংলাদেশ দলকে উৎসাহ যোগাবে এবং তাদের সকলেরই প্রত্যাশা যে বাংলাদেশ এই ম্যাচে মালদ্বীপকে পরাজিত করে ফাইনালের পথে এগিয়ে যাবে। মিম, আমার কাছে এই ছিল সবশেষ মালে স্টেডিয়ামের সামনে থেকে। মালদ্বীপের রাজধানী মালে থেকে সাফ চ্যাম্পিয়নশিপের খবর জানাচ্ছিলেন সহকর্মী SM ইকবাল। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। লাগামহীন ভোগ্যপণ্যের বাজার, সরকারের বেঁধে দেয়া দরের চেয়ে কেজিতে 8 টাকা বেশিতে বিক্রি হচ্ছে চিনি। বাড়ছে তেল, পেঁয়াজের দামও। টিসিবির ট্রাকের সামনে দীর্ঘ লাইন। সাবেক প্রধান বিচারপতি SK সিনহার বিরুদ্ধে এবার প্লট দুর্নীতির মামলা দুদকের। উত্তরায় ভাইয়ের নামে বরাদ্দ দেখিয়ে 7 কোটি টাকা অবৈধ অর্জন। এবং শাহেদের সঙ্গে মোহাব্বত কি করে হয়েছিল, স্বাস্থ্যের সাবেক ডিজিকে বিচারকের প্রশ্ন। করোনার রিপোর্ট জালিয়াতি ও অর্থ আত্মসাৎ মামলায় আত্মসমর্পণের পর জামিন। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।